আলোচনা শুরু করি। মাহবুব কালাম, আপনাকে দিয়ে শুরু করি। যেটা বলছিলাম যে আমরা এখন কথা বলছি আসলে মত প্রকাশের স্বাধীনতা কতটুকু আছে সেটি নিয়ে। আজকে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক জাতিসংঘের বিশেষজ্ঞ আইরিন খান তিনি বলেছেন যে জনরসকে সাংবাদিক ও শিল্পীদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করা যে কোনো সময় বিপজ্জনক। বাংলাদেশ যখন নির্বাচনের দিকে যাচ্ছে তখন এমন হওয়াটা আরও বেশি উদ্বেগের। এর পরিণতি গণতন্ত্রের জন্য গুরুতর হতে পারে। আসলে কতটা গুরুতর হতে পারে? শুনেন, আমি আজকে মিডিয়া নিয়ে কিছু কথা বলি। হ্যাঁ, মানে আমার ধারণা আমাদের অ্যাডভাইজারি কাউন্সিল মানে অ্যালং উইথ আওয়ার চিফ অ্যাডভাইজার তারা মিডিয়া কি জিনিস এটা বোঝেই না। হ্যাঁ, এবং একবার আদালত শেখ হাসিনাকে বলছিলেন রং হেডেড। আমার কাছে মনে হচ্ছে যে অ্যাডভাইজারি কাউন্সিল অনেকেই রং হেডেড, মানে দে আর নট নর্মাল বিইং, মানে তারা বোঝেই না যে মিডিয়াটা কী জিনিস। হ্যাঁ, দেখেন সভ্যতা বিরোধী সবচেয়ে ভয়ানক দৃশ্য কোনটা এই যাবৎকালের ইতিহাসে, সেটা যদি আমাকে বলেন তাইলে সেটা হিরোশিমা নাগাসাকির যে রেডিয়েশন এবং সেই আগুন। আমাদের যে সভ্যতা যতটুকুই হয়েছে সেই সভ্যতায় সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে দুটি মিডিয়ার সারা শরীরে আগুনের লেলিহান শিখা। এবং তার চেয়েও ভয়ানক হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীর 20 মিনিট করুণা ভিক্ষা, 20 মিনিট ভিক্ষা চাওয়া, মানে খুব প্যাথেটিক, মানে মর্মান্তিক এগুলো আর কি। কেন বললাম সভ্যতা বিরোধী? দেখেন, সভ্যতার বিকাশে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে কিন্তু মিডিয়া। এবং বলা হয়ে থাকে যে, যেমন আমাকে 20 বছর আগে আমার এক মানে জুনিয়র ফ্রেন্ড, আমি তাকে জিজ্ঞেস করে আচ্ছা বলো তো মানে হুইচ ইজ দি স্ট্রংগেস্ট অথরিটি ইন দি ওয়ার্ল্ড? সে আমাকে বলছিল যে হোয়াইট হাউস। তাহলে নো, তোমার উত্তর ঠিক হয় নাই। স্ট্রংগেস্ট অথরিটি হচ্ছে মিডিয়া মোগল যারা, যেমন রুপার্ট মার্ডক, টেড টার্নার, এরা। কারণ এরা মানুষের বিহেভিয়ারাল প্যাটার্ন, মানুষ কি খাবে, কি পড়বে, তার চিন্তা কি হবে, এগুলো কন্ট্রোল করে। হ্যাঁ, এগুলো তারা কন্ট্রোল করে, ফলে তারা স্ট্রংগেস্ট। হোয়াইট হাউস একটা দেশকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু একটা মানুষকে সে কন্ট্রোল করতে পারবে না, ধ্বংস করতে পারবে। কন্ট্রোল করে মিডিয়া। সো এইটা স্ট্রংগেস্ট অথরিটি ইন দ্য ওয়ার্ল্ড। এবং এই জন্য বলা হয় মিডিয়া ইজ দ্য মোস্ট পাওয়ারফুল এন্টিটি অন আর্থ, এটা বলা হয়ে থাকে কিন্তু। এবং মানে দেখেন, এই মিডিয়া সম্পর্কে অনেক কথা আছে, এগুলি তারা পড়ে কিনা, তা বুঝে কিনা আমাদের অ্যাডভাইজারি কাউন্সিল বা আই মিন ডাউট। যেমন জেফারসনের একটা কথা আছে, রাষ্ট্র না থাকলেও চলে কিন্তু সংবাদপত্র থাকতে হবে, রাষ্ট্র না থাকলেও চলে। আবার কথা আছে যে মিডিয়া ইজ নট এ প্রিভিলেজ, ইট ইজ অ্যান অর্গানিক নেসেসিটি। এইটা কোনো সুযোগ না, যে মিডিয়া কোনো সুযোগ না যে আমাকে সুযোগ দিচ্ছে কথা বলে, তা না। এটা একটা অর্গানিক নেসেসিটি, যে জৈব জিনিসগুলো যেভাবে জন্মায় মিডিয়াও সেভাবে জন্মায়, এটা একটা নেসেসিটি। তো ফলে এগুলি আমরা বুঝি না। হ্যাঁ, তো মিডিয়াকে বাদ দিয়ে কোন সভ্যতা গড়তে চাচ্ছেন আপনারা, মানে কোন দেশ গড়তে চাচ্ছেন, এটা তো আমাদের মাথায় ঢুকে না। হ্যাঁ, আচ্ছা, আমি একটু ছোট্ট করে আপনি এখানে একটু জানতে চাই, আপনি কেন বলছেন যে অ্যাডভাইজারি কাউন্সিল বা যারা উপদেষ্টা আছেন তারা মিডিয়া বোঝেন না? আপনি এই নুরুল কবিরের ইয়েটা শুনছেন তো না? উনি অনেককে ফোন দিয়েছেন অ্যাডভাইজারি কাউন্সিল, কোনো রেসপন্ড করে নাই। তার মানে কি? তারা বুঝতেই পারে না যে মানে দুইটা মানে বিগেস্ট মিডিয়া তো আমরা, তাই না, প্রথম আলো এবং তো বুঝতেই পারে না যে এটা কি হচ্ছে না। যদি তারা যদি ইফ দে কুড ফিল দি গ্র্যাভিটি অফ দি সিচুয়েশন, তাহলে তারা অ্যাক্ট করতেন। তারা তো অ্যাক্ট করেন না। প্রেশার চেপতে বলছে অনেক চেষ্টা করেছেন কিন্তু আসলে করতে পারবেন। আরে এটা কোন, আরে ওখানে তো আর্মি ছিল, আর্মিকে অ্যাক্টিভেট করবে না? একটা ফোন কলই তো এনাফ যে মব সরাও। চিফ অ্যাডভাইজার যদি মানে যদি এই আর্মিকে বলতো যে এই মব আমি দেখতে চাই না, থাকে ওই মব, অনেকক্ষণ ধরেই তো তারা এগুলি করছে, তাই না? এগুলি বলে লাভ নাই। তারপর দেখেন আরেকটা জিনিস এখানে আছে, আপনি এগুলো কথায় কথা আসে আর কি, এই দুইটা তো প্রাইভেট প্রপার্টি, তাই না? হ্যাঁ, তো আমরা তো সমাজতান্ত্রিক দেশ না যে প্রাইভেট প্রপার্টি থাকতে পারবে না, এটা পুঁজিবাদী দেশ। তো পুঁজিবাদী দেশে প্রাইভেট প্রপার্টির যে নিরাপত্তা, এটা সব দেশে স্বীকৃত। এবং মানে প্রাইভেট প্রপার্টির যদি নিরাপত্তা না থাকে তাহলে তো মানুষ প্ল্যান করবে না, ভবিষ্যৎ প্ল্যান করবে না, পরিকল্পনা করবে না, তাই না? যে আমার প্রপার্টির তো নিরাপত্তা নাই। তাহলে আপনি কি করতেছেন? আপনি
এই প্রাইভেট প্রপার্টির উপরে আঘাত করে আপনি যারা এন্টারপ্রেনিউর, যারা বিনিয়োগ করতে চায় দেশের জন্য, তারা তো বিনিয়োগ নিরুৎসাহিত হবে, তাই না? জি, আমি আসবো আপনার আছে এই বিষয়টা নিয়ে। আমি অ্যাডভোকেট আবু হিনা রাজাকে একটু আপনার কাছে জানতে চাই। মাহবুব কামাল সাহেব উনি মিডিয়া নিয়ে কথা বলতে চান, আমি একটু আপনার কাছে আপনার মতামত জানতে চাইব, সেটা যে এই কয়েকদিনে যে ঘটনা ঘটলো, আমি বিশেষ করে ওসমান হাদির মৃত্যুর পর আমরা যে রিয়াকশনগুলো দেখলাম, বিভিন্ন মিডিয়া হাউসে হামলা হয়েছে, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা হয়েছে, তারপরের যে ঘটনাগুলো, আমরা তো আপনার কাছে কি রাজনীতির মানে রাজনীতিটা এখন কি রাজনীতিবিদদের হাতে আছে বা তারা কন্ট্রোল করতে পারছে পুরোটা, এটা আপনার কাছে মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং আমার বিজ্ঞ সমালোচক এবং আপনার এটিএন নিউজের স্বাধীন সংলাপের দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে বাংলাদেশের মানুষ আমরা এখন এত বেশি এমবিশাস হয়ে গেছি। এমবিশাস তো বুঝেন যে উচ্চাভিলাষী এবং তার সাথে টাকা পয়সার সম্পর্ক থাকে। আপনি একটা কথা আছে না, আপনি বেহেশত বানাবেন কিন্তু আপনি বেহেশতে যাওয়ার জন্য চেষ্টা করেন না। আপনি মনে করেন আপনার টাকা হইলে বেহেশত হবে, আপনার রাজপ্রাসাদ হলে বেহেশত হবে, মার্সিডিজ গাড়ি চালালে বেহেশত হবে, সব কিছুতে কিন্তু ঘুরে ফিরে শুধু টাকার সম্পর্ক। আর আপনি যদি যত জগৎ মাইনাস করতে পারবেন, এস্টাবলিশমেন্ট কমাইতে পারবেন, দেখবেন আপনার এমনি শান্তি। এই কথাটা কেন বললাম? আমরা এত বেশি কর্পোরেট হয়ে গেছি যে হাদি একটা জীবন্ত মানুষ, তাজা একটা মানুষ, আপনি প্রকাশ্য দিবালোকে গুলি করে মেরে ফেললেন বললাম কেন? ফাইনালি মারা গেছেন। এর আগের কয়েকদিন আগে, তার কয়েকদিন পরে বোধহয় এনসিপির কে মারা গেল। আজকে পাইলাম একটা নিউজ, কামাল ভাই বলতেছিলেন ওই যে নাগরিক অধিকার গণ অধিকার পরিষদের কে ডেড বডি পাওয়া গেছে। জীবনটা খুব ইম্পর্টেন্ট মানুষের জীবনে। আপনি দেখেন মিডিয়া নিয়ে অবশ্যই এই যে প্রথম আলোতে হামলা হয়েছে, ডেইলি স্টারে হামলা হয়েছে, প্রত্যেকে কিন্তু হাদির এটাকে বলেই ওই মিডিয়াটায় চলে যায়। আমি চ্যালেঞ্জ থ্রো করছি বাংলাদেশকে, প্রত্যেকেই হাদির জন্য খুব কষ্ট পেয়েছে, এক লাইন দুই লাইনে শেষ করেই মিডিয়ায় চলে যাচ্ছে। প্রথম আলোর উপরে হামলা, তো ডেইলি স্টারের উপরে হামলা, অফকোর্স আমি তীব্রভাবে নিন্দা করি। আমি এত টকশো করি, 32 নম্বরে যেদিন হামলা হয়েছে আমি বলছি ইয়েস, যেটা শেখ হাসিনা যাওয়ার পরপর যেগুলি আমি তীব্র নিন্দা করছি। উই ক্যানট অ্যাকসেপ্ট ইট। কিন্তু আপনি জীবনে মানুষের জীবনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অলরেডি কিন্তু প্রথম আলো পত্রিকায় বেরোচ্ছে, ডেইলি স্টার পত্রিকায় বেরোচ্ছে, কারণ এটা হলো জড় জগৎ। ইউ ক্যান মেক ইট, ইউ ক্যান রিকাভার ইট। হাদিকে রিকভার করতে পারবেন না, 57টা অফিসারে ফেরত পাবেন না। সম্প্রতিকালে সবাই বলে পুলিশের বিচার হচ্ছে না, পুলিশও ফেরত পাবেন না যারা মারা গেছে। বাট বারবার বলা হচ্ছে পুলিশের বিচার হচ্ছে না। বাংলাদেশের পুলিশ কিন্তু তার এফআইআর সেই করতে পারে, কেন করছে না? এটা আমি একটা এক্সাম্পল দিলাম। পুলিশ নিজেই কিন্তু অথরিটি মামলা তদন্ত করার। বাংলাদেশে বহু মামলা হয়েছে, পুলিশবাদী মামলা, পুলিশ তদন্ত করছে, তারপরে সেইটাই বিচার হয়েছে, জেলে গেছে। মিডিয়ার উপরে হামলা, অফকোর্স আই ক্যানট অ্যালাউ ইট। ভাই একটা কথা বলছেন, খুব বিনয়ের সাথে আমি বলছি যে আর্মি ছিল ওখানে আশেপাশে, তাই না? যায়নি। উপদেষ্টার টেলিফোন কেন? উপদেষ্টার টেলিফোন লাগবে কেন? তার রোলটা কি? তারা কি দেয়? তারা কি বইলে রাখছে যে তুমি বইসা থাকবা, ওই টেলিফোন করলে যাবা, উপদেষ্টা টেলিফোন করলে যাবা? ইজ ইট একটা উপদেষ্টা স্ট্যাটাসে কাভার করে মাঠে যে আর্মিটা আছে তারা টেলিফোন করবে? কারণটা কি? তাকে তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দায়িত্ব দিছে, জাননি কেন? সেই কৈফিয়ত চান না কেন? কেন চান না? আপনাদের চোখের সামনে ভাঙছে, তাইলে চাচ্ছেন না কেন? এক। দুই, যে প্রথম আলোতে ভাঙছে না আগুন দিছে, ফাইন, আপনি তাকে গ্রেফতার করলেন, ভালো কথা, অফকোর্স গ্রেফতার করবেন। আপনি হাদি হত্যার আসামি পান না, অথচ দীপু হত্যার আসামি অলরেডি গ্রেফতার কিছু এবং রিমান্ডে আছে। আপনি পার্থক্যটা বোঝেন। ওখানে কি টেলিফোন করে উপদেষ্টা কেউ বলছে দীপুর হত্যার আসামি গ্রেফতার করো, আর হাদিরটা গ্রেফতার করো না? আর একজন ব্যক্তি বলতেছে এই প্রক্রিয়া সে পালায়ে গেছে, তাকে একটা বার জিজ্ঞাসাবাদ করলো না, সূত্র কি তোমার? এটা কেন বলছি? যে আমরা জড় জগৎ নিয়ে খুব বেশি ব্যস্ত। এই সমস্ত লোকের লাইফের কোনো মূল্য নাই, অথচ তার মূল্য রাষ্ট্র দিল, রাষ্ট্রীয় মর্যাদা, পতাকা অর্ধনির্মিত থাকলো, ইত্যাদি ইত্যাদি। এখন এই যে মিডিয়া, সেই মিডিয়ার
আপনি ওকে ধরে যে গ্রেপ্তার করবেন, জেল দিয়ে দিলেন, এটা কিন্তু চূড়ান্ত নয়। আমি নিশ্চিত করে বলে দিতে পারি, যারা ভাঙতে এসেছে তারা পারপাস জানে না, কেন ভাঙতে হচ্ছে, কেন আগুন দিচ্ছে, তাদেরকে কেউ ব্যবহার করে, অর্থাৎ কনস্পিরেটর ইজ দেয়ার। তাহলে আপনি প্রথম আপনাকে প্রশ্ন আনতে হবে, হামলা এর আগে কিন্তু নয়াদিগন্ত পত্রিকা অফিস পড়াইছে, সংগ্রাম অফিসের সম্পাদকরা ঘর থেকে বের করে নিয়ে আসছে। তারপরে প্রথম আলোর, আমি জেনুইনটা বলতে, আমার কোনো পক্ষপাতিত্ব নাই, প্রথম আলোর সম্পাদকরা বলছেন 53 বছর এগুলো হয় নাই, অথচ 5ই আগস্টের পরে 71 বলেন, সময় বলেন, সব চ্যানেলে হামলা হয়েছে, হয় নাই? এটিএন নিউজে হামলা হয়েছে, এটিএন নিউজে হামলা হয়েছে। তো এই সমস্ত কথা, উদ্ভট কথা বলেন, হি ইজ টেলিং লাই। আপনি মিথ্যা বলতে পারবেন না। আপনার বলা উচিত, নয়াদিগন্তে যখন হামলা হয়েছিল তখন প্রথম আলো কি করছিল, ওইগুলো যখন ভাঙলো তখন কি করছিল, গুম খুন নিয়ে কোন রিপোর্টটা করছেন, আয়নাঘর নিয়ে কোন রিপোর্টটা, ওনারা কোন রিপোর্ট করছেন আমরা দেখছি তো। আমি ভাই ফরগটস, আমি বিরোধিতা করার জন্য বলছি না, আপনাকে যেতে হবে কোন জায়গায়। যে একটা কথা আছে, কয় সৌদি আরবে চুরি করলে হাত কেটে দেয়, নারীর দিকে বাজে দৃষ্টিতে চোখ তুলে দেয়। তাই সৌদি আরবের লোকের হাত নাই, তাদের চোখ নাই, আছে তো। তার মানে কি, আপনি চুরি যদি না করেন হাত কাটবে না, কিন্তু রাষ্ট্রের ভাবতে হবে চুরি বা করবে কেন, হাতই বা কাটবো কেন। তাহলে প্রথম আলোর ভাবতে হবে কেন এখানে আসলো ভাঙতে, সেই কজ যদি রুটে যদি আপনি না যান, যেমন আপনি ডায়াগনোসিস করে যে কোনো একটা অসুস্থ লোক অসুখ হইলে কি রুটে চলে যায়, কি কি এরপরে ওষুধ দেয়। প্রথম আলোকেও ভাবতে হবে, তাদেরকে গবেষণা করতে হবে ঘটনাটা কি, আসলো কেন, কি কি। আমি নিশ্চিত করে বলতে পারি তারা জানে কারা কেন কি জন্য হামলা করতেছে, নানান জনের নানান কথা, এগুলোর ভিতরে তাদেরকেও ঢুকতে হবে। না, সুতরাং আপনি খালি ভাঙছে, আগুন দিছে। এখন আমি আবার দায়িত্ব নিয়ে বলছি যে 57 জন সেনা অফিসার, শাপলা চত্বরের লোক, মানুষ, পুলিশ মারা গেছে, এই আয়নাঘর হয়েছে, তার চেয়ে আপনার প্রথম আলো পত্রিকাটা বড় নয়। আমি একটু মাহবুব কামাল, আপনাকে কিছু বলবেন? রাজীব ভাই যে একটা বলতেছিলেন যে অনেকে জানেই না কেন ওখানে গেছে, বললেন না আপনি? যারা গেছে তারা পারপাস জানে না। হ্যাঁ, দেখেন, এটা আমার একটা স্মৃতি মনে পড়লো। এই যখন সালমান রুশদির যে সাটানিক ভার্সেস নিয়ে যখন কথা উঠলো, তখন আমাদের জায়জাদিন অফিস ছিল, তো বেলুড়ের দিকে একটা মিছিল যাচ্ছে, সালমান রুশদির ফাঁসি চাই, সালমান রুশদির ফাঁসি চাই। তো আমি একটা মিছিল থেকে একটা ছেলেকে ডাক দিলাম, আমি বলি, আচ্ছা সালমান রুশদি কি করছে, হ্যাঁ বলেন তো দেখি। তো বলে যে এটা কি বলে যে মহানবীকে এই করছে ইত্যাদি। তার মানে কোথায় কি বলছে, এটা সাটানিক ভার্সেসটা কি? সে সাটানিক ভার্সেস নামই শুনে নাই, এইটা গল্প, উপন্যাস না কবিতা, কিছু জানে না, খালি জানে যে আল্লাহকে ই করছে, আমাদের নবীকে ইয়ে করছে, কিছু জানে না সে। তো এখন দেখেন, এই যে যারা যায় আর কি, যারা এই যে হুজুগে যারা যাচ্ছে আর কি, মাস্টার মাইন্ড থাকে, কিন্তু অধিকাংশ কিন্তু জানেই না যে তারা কি করতে যাচ্ছে। অধিকাংশ জানেই না যে তারা আসলে কত গুরুতর অপরাধ করতে যাচ্ছে। হ্যাঁ, সব ক্ষেত্রে দেখবেন। এবং আমাদের এখানে কি ওই যে পঙ্গপালের মতো ছুটে আর কি, এবং আপনি তাকে বিচার করলেও কিন্তু ওই পদ্ধতি নষ্ট হবে না, আবার সাবডিল গো। এই একটা মানে দুর্ভাগ্য, মানে এত বেশি মূর্খতা, এত বেশি অজ্ঞতা, এত বেশি মানে কি বলবো। কিন্তু যারা হামলাটা করছে, হামলা যে যেখানে হচ্ছে, মানে যারা করাচ্ছে তাদের পারপাসটা আসে দুটো গণমাধ্যম। আমি বলি নিঃসন্দেহে এই আগুন দেওয়া এবং ওখানে কর্মীদেরকে মেরে ফেলাও একটা উদ্দেশ্য থাকতে পারে, কারণ হয়তো ভিতরে ছিল, ভিতরে থাকা অবস্থায় আগুন দেওয়া মানে কি, যদি আপনি ওদেরকে মানে প্রাণে বাঁচাতে চান তাহলে তো ওদেরকে বের করে দিয়ে আগুন দিবেন, তাই না? ওরা ভেতরে ছিল, আগুন দিছে। তো এটা নিঃসন্দেহে একেবারে জঘন্যতম কাজ। কিন্তু কথাটা হচ্ছে, মানে প্রথম আলো কিংবা আমাদের মিডিয়া কি তাদের সঠিক রোল প্লে করতে পারছে কিনা, এটা কিন্তু একটা মৌলিক প্রশ্ন। মিডিয়া রিয়েলি তাদের মানে রোল প্লে করতে পারছে না। আমি অনেক ঘেটে ঘুরে দেখছি আমাদের মিডিয়ার 4টা বড় দুর্বলতা আছে, বাই অ্যান্ড লার্জ। হ্যাঁ, সবাই না। কিরকম? 1 নম্বরটা হচ্ছে, এইখানে ম্যাক্সিমাম মিডিয়া আপনার ফ্যাক্টস নির্ভর জার্নালিজম করছে না, কমেন্টস নির্ভর জার্নালিজম করছে, ঠিক আছে, মন্তব্য নির্ভর। 2 নম্বর হচ্ছে এক ধরনের সেন্সেশনালাইজেশন চলতেছে, একটা ছোট জিনিসকে সেন্সেশনালাইজ করে মানুষের আবেগকে উস্কে দেওয়া, মানুষকে কি বলে উত্তেজিত করা, এটা চলতেছে আর কি। হ্যাঁ, ছোট জিনিস হয়তো ধরেন যে এটা ট্রিটমেন্ট অত বেশি বড় হওয়ার কথা না, কিন্তু এটাকে ফুলায় ফাঁপায় ব্লো আপ করে এটাকে বড় করা হচ্ছে ইত্যাদি। তো এই সেন্সেশনালাইজেশনের মধ্যে পড়ে অনেকেই আপনার আবেগতাড়িত হয়ে নানা রকম কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ছে। 3 নম্বরটা হচ্ছে
মিডিয়া আমাদের বাই অ্যান্ড লার্জ আপনার পলিটিক্যালি বায়াস হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনার এক একটা পত্রিকা হয়তো তারা একটা বিশেষ পলিটিক্সকে পার্সিউ করতে চায়, এটা তো কোনোভাবেই হওয়া উচিত না, কোনোভাবেই হওয়া উচিত না। একদম টোটালি নিউট্রালিটি বজায় না রাখলে ওইটা কোনো নিউজ পেপারই না, এটা একটা পলিটিক্যাল বায়াস আছে। আর 4 নম্বরটা হচ্ছে আমাদের মিডিয়াতে অবজেক্টিভিটি বলতে কিছু নাই, সব সাবজেক্টিভিটি। অর্থাৎ মানে ধরেন যে মিডিয়ার মালিক যিনি, হ্যাঁ, বা যিনি সম্পাদক, ওনাদের ইচ্ছা, ওনাদের উইল, তাদের যে সেগুলি রিফ্লেক্টেড হচ্ছে। কিন্তু অবজেক্টিভিটি যেটা আর কি, মানে বিরাজিত বাস্তবতা কি, হ্যাঁ, বিরাজিত মানে অবজেক্টিভিটি সমাজে যেগুলো প্রিভেইল করতেছে, রিয়েলিটি যেগুলো আর কি, সেগুলোর চাইতে আপনার সাবজেক্টিভ হয়ে যাচ্ছে সব কিছু। তো আচ্ছা, এখানে বলি, আপনি তো মিডিয়ার মানুষ, আমার 5ই আগস্টের পরে এই পরিস্থিতি কেন পরিবর্তন হলো? 5ই আগস্টের আগে তো আমরা এই দুর্বলের কথাই বলতাম, 5ই আগস্টের পরে কেন পরিবর্তন হলো না? আপনি 5ই আগস্টের তো এন্টায়ার স্পিরিটটাই তো বিট্রেড। 5ই আগস্টে শুধু মিডিয়া কেন আপনি বলেন? 5ই আগস্টের স্পিরিট কি ছিল? 5ই আগস্টের স্পিরিট ছিল দীর্ঘদিন একটা স্বৈরশাসন ছিল, ঠিক আছে, এবং মানুষ ভোট দিতে পারে না, গণতন্ত্র ছিল না, এটা ছিল না, সেটা ছিল না। তো এই স্পিরিটটা বিট্রেড হয় নাই? আপনি আছে এই যে মানে কি বলে যে, যেমন ধর প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন ধরুন দুর্নীতি, এটা একটা 16 বছরের একটা বড় অভিযোগ ছিল না দুর্নীতি, এটা দুর্নীতি হয় নাই, হচ্ছে তো দুর্নীতি। এবং বড় 16 বছরের মতো বড় দুর্নীতি হয় নাই। বড় হয় নাই কেন? যেহেতু ওই সময় মেগা প্রজেক্ট ছিল, সুতরাং দুর্নীতিটাও হয়েছে মেগা। এখন যেহেতু মেগা প্রজেক্ট নাই, মেগা প্রজেক্ট না থাকলে আপনি মেগা দুর্নীতি করবেন কি হবে? একটা মেগা প্রজেক্ট হলে না বুঝতে পারতাম যে মেগা দুর্নীতি হচ্ছে কিনা। ছোট ছোট দুর্নীতি হয় নাই, ঘুষ বাণিজ্য হয় নাই, এগুলো তো রিপোর্ট হয়েছে, এগুলো নানা রকম রিপোর্ট হয়েছে তো। এবং এই যে আপনার সজীব ভুইয়ার যে পিএস ইত্যাদি, এগুলো রিপোর্ট হয় নাই, এগুলো হচ্ছে তো, এগুলো দুর্নীতি তো হচ্ছে। তারপরে ধরেন যে মানে এই কি বলে যে বিরোধী মত দমানো, এটা তো ছিল গত 16 বছরের একটা বড় সিমটম, তাই না? এখন বিরোধী মত হয়তো সরকার ইয়ে করতেছে না, কিন্তু এই আপনার কি বলে যে পাবলিক লেভেলে কি বিরোধী মত দমনের চেষ্টা হচ্ছে না? এবং এই যে মবটা কি, মবটা তো হচ্ছে যে আপনি আমি আমার পছন্দ না যেটা, সেটার উপরে আক্রমণ, তাই না? তো এটা তো, এবং এগুলিতে তো সরকারের আপনার প্রশ্রয় আছে। কারণ আপনার 5ই আগস্টের পর থেকে আইনের শাসন প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের চিফ অ্যাডভাইজার এবং অ্যাডভাইজারের কাছে মিনিমাম কোনো আমরা মানে ইয়ে দেখি নাই, কি বলে ইচ্ছা দেখি নাই, হ্যাঁ। বরং যেমন একটা চিফ অ্যাডভাইজারের একটা ইয়ে কিন্তু এখন ভাইরাল হয়েছে ইদানিং, এখন 2-1 দিন হলো ভাইরাল হয়েছে। সেটা কি? যেহেতু মবের বাড়ছে, সেটা কি, ওই যে ওরা তো তোমাদের গ্রামেও আছে, ওরা কি শুধু সচিবালয়, তোমাদের গ্রামে আছে, তোমাদের তেজ গেল কোথায়? তো ফলে এই যে মানে বিরোধী মতকে দমন করার যে যেটা আগে ছিল আইন শৃঙ্খলা বাহিনী করতো, পুলিশ করতো, র্যাব করতো, এখন মব করতেছে। এবং এইটা মব হ্যাজ বিকাম এ টুল অফ দি গভর্নমেন্ট টু অপ্রেস মানে ডিফারেন্ট ওপিনিয়ন। অ্যাডভোকেট আবু হেনা রাজি, কি ওসমান হাদির হত্যাকাণ্ডের পর অনেকেই বলছেন যে বাংলাদেশের রাজনীতি ঠিক আগের অবস্থায় আর নাই, নানা জায়গায় পরিবর্তন এসছে, একটা নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন এসছে, একটা বড় জায়গায় এসছে। রাজনীতিতে ভাষা বলেন বা রাজনীতিদের যে এখন নানা দিক নিয়ে আলোচনা করতে হচ্ছে, নিরাপত্তা বলেন, সেই সঙ্গে আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একটা নতুন একটা জায়গায় পৌঁছেছে। সব কিছু এমন একটা অবস্থায় তারেক রহমান 25 তারিখে দেশে ফিরছেন। তার এই দেশে ফেরাটা আসলে রাজনীতিতে কী ধরনের পরিবর্তন আনতে পারে বা কী ধরনের প্রভাব ফেলবে? আবারও ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক। প্রথমত আসি, আপনি যে ওসমান হাদির যে প্রসঙ্গটা নিয়ে আসলেন, সে মারা গেছে, ওটা নিয়ে তার আলাপের কিছু নাই। বাট একটা জিনিস স্টাবলিশড হইল, এই দেশে যে তারুণ্যের যে একটা স্রোত, সেটা বোঝা গেছে। এবং আপনার লক্ষ্য করে দেখবেন কতজন লোক আসছে সেটা তার আমি গুনি নাই, বাট লক্ষ লক্ষ হয়েছে। এবং তাদের ভিতরে তরুণদের সংখ্যাই অনেক বেশি। তরুণ বলতে আমি যদি বলি ওইভাবে মিন করি, দেখা যাবে 20-22 থেকে 34-35 এই পর্যন্ত। আর এখানে রাজনীতি তো ছিলই, ওখানে রাজনৈতিক জানাজাও হয়েছে, মানে যারা না গেলে পরে আলোচনা হবে সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিরাও গেছেন, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় যে যেতে হবে, তাই সেটা নিয়ে বড় বিতর্ক না আমার কাছে।
এখন এই হাদিরা কিন্তু একটা নতুন জেনারেশন এবং তারা কিন্তু থার্ড ফোর্স। কেন থার্ড ফোর্স বলতেছি আমি? অলরেডি কথা হয়েছে একটা দল মুক্তিযুদ্ধের পক্ষে বয়ান দিচ্ছে, এই বয়ান আগে এরকমভাবে ছিল না তাদের। আর এক দল তাদেরকে চিহ্নিত করা হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি, যদিও দুয়ে মিলে ক্ষমতায় ছিল, মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল, সেটা বলে রাজনৈতিক সন্ধি, যেটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয়। এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করা যায়? আপনি মন্ত্রী বানাবেন তারপরে আবার গন্ধ পাবেন, নো, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। বাট যেহেতু দুইটা ডিভিশন আমি দেখতে পাচ্ছি, তাহলে এরা কারা? এই যে থার্ড ফোর্থ যাদেরকে বলছি, তারুণ্যের, এদের সাথে একটা সমঝোতা হইতেই হবে, বিকজ এটা থাকবে কিন্তু চলমান, এই স্রোতটা বলে দিচ্ছে। এবং হাদিকে যেভাবে দাফন করা, মানে রাষ্ট্রীয় শোক ঘোষণা, পতাকা অর্ধনির্মিত, তারপরে আপনার ইউনিভার্সিটি নজরুলের পাশে কবর দেয়া, সব কিছু যদি আপনি মিলান তাহলে বোঝা গেল একটা ফোর্স এবং একটা আইডেন্টিফাইড হয়ে থাকলো। এটা হইতো না যেহেতু জুলাই চেতনার পক্ষে সব দল, তাহলে এই ফোর্স হইতে হইল কেন? অর্থাৎ তারা বুঝছে যে আমরা যে ফোর্সটা হয়েছি আমরা অ্যাকসেপ্টেবল না। এই ফোর্সটা শুধু এন্টি হাসিনা হওয়ার কথা, আর এন্টি হাসিনা যে ফোর্সটা সেটা এক্সিস্টিং অন্যান্য দলের কাছেও ফ্রেন্ড হওয়ার কথা ছিল, সেটা হয়নি বেজায় তারা তাদের আলাদা অস্তিত্ব দেখাচ্ছে। এইবার আসেন, তারেক রহমান সাহেব ফেরত আসছেন, 17 বছর পরে ফেরত আসছেন এবং উনি নিঃসন্দেহে বিএনপির কর্ণধার। এবং আই স্যালুট জিয়াউর রহমান সাহেব, কারণ ওনার সান্নিধ্য আমি 2 দফায় একটু পেয়েছি। আমার তার প্রতি মারাত্মক দুর্বলতা। আর বেগম খালেদা প্রসঙ্গে আমি এখন আনলাম না, সে কারণে বলছি তারেক রহমান সাহেব আসবেন, এটা নিঃসন্দেহে একটা টার্নিং পয়েন্ট হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে উনি যে আসতেছেন, এখানে আসার পর ওনাকে অনেকগুলা সিদ্ধান্ত দিতে হবে, পরিষ্কার দিতেই হবে। গল্প আমরা যতই করি, 1 নম্বর উনি আসলে যেটা সবচেয়ে বড় বেনিফিট বিএনপির দলের হয়, সেটা দলের ভিতরে কিছু ফ্যাকশন দেখা যায়, ফ্যাকশন, যে এই একটা মত দেয়, ও একটা মত, এরকম একটা বিশৃঙ্খলা দেখা গেছে, হয়তো সেটা এক জায়গায় চলে আসবে সে আসার পর, কারণ সে হবে সেন্টার পয়েন্ট। সেটা একটা বেনিফিট হবে, বিরাট বেনিফিট। পাশাপাশি এই বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য রাজনীতি বলেন, এই সরকারকে যে তীব্র এবং নেকেড ভাষায় যে সমালোচনাগুলো করেছে, রাজনৈতিক দল বাদ দিলাম, এমন অনেক ব্যক্তি আছে যে নর্মাল করছেও এই সরকার প্রধান যিনি তার বাড়ির বারান্দায় যেতে পারবে না, তারাও তাকে অথর্ব, অকথ্য ভাষায় কথা বলছে, সমালোচনা করেন আপনি। প্রশ্ন হচ্ছে যে উনি এসে এই কথাটা বলতে হবে, কি পরিমাণ বাক স্বাধীনতা থাকবে, কি পরিমাণ সমালোচনা করা যাবে, কতটুকু করা যাবে, এই একটা ওপিনিয়ন দিতে হবে। 2 নম্বর, মিডিয়ার সেফটি, যে কথাটা উনি বলছেন, প্রথম আলো বলেন, অমুক বলেন, তমুক বলেন, মিডিয়া সেফটি কতখানি পরিষ্কার বলতে হবে, কতখানি বলতে পারবে। 3 নম্বর একটা বিষয় আসবে, দেশবাসীর জন্য কি করবেন, কারণ হি উইল বি দ্য বস। দেশবাসীর জন্য কি করবেন, মানে এর আগে শুনছি চাকরি দিবেন, এমপ্লয়মেন্ট, তো পরিবার প্রতি 8,000 করে টাকা দিবেন ইত্যাদি, অনেক কথা হইছে। এনশিওর করতে হবে এই ব্যাপারে। 4 নম্বর যদি আসেন আপনি, ফরেন পলিসি এনশিওর করতে হবে। রাষ্ট্র এটা তামাশা নয়, আপনি একটা দল দেশ চালাবেন, জিও পলিটিক্স এখানে খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশটা ভাইটাল জায়গায় আছে, এখানে চায়না, আমেরিকা, ইন্ডিয়া, পাকিস্তান, যাই বলেন না কেন, বিশাল একটা কাজ এখানে চলছে। সেক্ষেত্রে হাসিনা ইজ আইডেন্টিফাইড, ইউনূস সাহেব ইজ আইডেন্টিফাইড, যে তারা কে কী করছে কোন ব্লকে, তাকে একটা ক্লিয়ার চিত্র দিতে হবে। যদিও ইতিমধ্যে একটা কথা আসছে হুইচ ইজ ভেরি পেইনফুল, আমার কাছে মনে হয়েছে, এটা হলো অ্যাড্রেসের ব্যাপারে। আনন্দবাজার পত্রিকা একটা কথা আসছে 19/12/2025, সেখানে শিরোনামটা ছিল এরকম, খালেদা পুত্রের সম্বল, নয়াদিল্লির বন্ধুত্ব, মুক্তিযুদ্ধ। আমি জানি না তাদের প্রতিক্রিয়া কেমন, আমি যেহেতু বিএনপির কিছু ফিল করি জিয়াউর রহমান সাহেবের কারণে, এই শিরোনামটা আমার পছন্দ হয়নি। খালেদা পুত্র, জিয়া পুত্রও বলেননি, কিংবা উনি বিএনপির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ভার্চুয়ালি সেই চেয়ারম্যান। এত বড় একটা দলের, যে দলটা 3য় বা 3বার ক্ষমতায় ছিল, 3বার, একটা টার্ম ছোট অল্প দিন সেটা ভিন্ন, 3বার ক্ষমতায় ছিল, তাদের যাকে আমরা বলি বাংলাদেশের মহানায়ক, সামনের প্রধানমন্ত্রী আগামী দিনের,
তাকে যখন একটা পত্রিকা এইভাবে অ্যাড্রেস করে, রাষ্ট্র করলে বিদেশ মন্ত্রণালয় করতো, সেটা একটা চ্যাপ্টার, কিন্তু একটা পত্রিকা যখন করছে এটা আমার কাছে মনে হয় যে ভালো লাগেনি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিএনপির তরফ থেকে আমরা কোনো প্রতিবাদ পাইনি, যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। একদম সব শেষ করে দিচ্ছি, তার কাছে আমরা কি বার্তা আশা করি, এই যে বিচারের পদ্ধতি চলমান সেটা কন্টিনিউ করবেন কি না সে ব্যাপারে একটা বার্তা অবশ্যই দিতে হবে। অ্যান্ড ফিফথ, যেটা লাস্ট যেটা বলবো, সেটা হলো নতুন ধারার যে রাজনীতি, ইনকলাব মঞ্চ এবং এনসিপি সবাই যখন আমরা জুলাই চেতনায় বিশ্বাসী সিনা টান করে বলি, অথচ জুলাই সনদের আইনি ভিত্তি হয়নি। কেন হয়নি? সবাই মিলে যখন একটা কাজ করলাম তারপরেই আইনি ভিত্তি হলো না, সেটা গণভোটে যদি হয় তারপরে সংসদ অ্যাপ্রুভাল দিলে, এই জায়গাটা সম্পর্কেও ওনার একটা ইয়ে দিতে হবে যে উনি এটাকে কিভাবে অ্যাকসেপ্ট করছেন না রিজেক্ট করছেন, তার উপরে নির্ভর করবে সামনের নির্বাচন। মাহবুব কামাল, এই রাজনীতির এই সময়টাতে এসে গণমাধ্যমের ভূমিকা আপনি কিভাবে দেখছেন? এই যে দেখেন, সেই কথাগুলো শেষ হয় নাই। এই যে আপনি বললেন না যে 5ই আগস্টের পরে কেন কি হবে, কেন পরিবর্তন হয়নি দেখেন, গণমাধ্যম না, সব কিছুই তো, কোনো কিছুই তো পরিবর্তন হয় নাই। যেমন ধরেন আমি বলি, যেমন ধরেন যে দুর্নীতি, আগেই তো বললাম না, গত আমলে কি হয়েছে, আপনার পছন্দ অনুযায়ী পদায়ন হয়েছে, এখানে হচ্ছে না। আচ্ছা, গত আমলে কি হয়েছে, আপনার তদবির হয়েছে, মন্ত্রী এই আমলে তদবির হচ্ছে না, হচ্ছে তো। আচ্ছা, তারপর ভুয়া মামলা, গত আমলে বিএনপি জামাতের বিরুদ্ধে ভুয়া মামলা হয়েছে না, এই আমলে ভুয়া মামলা, আমি তো মনে করি যে এই আমলে ভুয়া মামলা বেশি হয়েছে, অজ্ঞাত আসামি থেকে ইত্যাদি হয়েছে। তো হত্যা, গত আমলে হত্যা হয়েছে কিভাবে, আইন শৃঙ্খলা বাহিনী হত্যা করছে, ঠিক আছে, গুম খুন ইত্যাদি হয়েছে। এই আমলে আইন শৃঙ্খলা বাহিনী হত্যা করে না, যদিও গোপালগঞ্জে পাঁচজন মারা গেছে আর্মির হাতে, সেটা পরে আসতেছি। হত্যা হচ্ছে না, গুমও হচ্ছে না, তাই না? কিন্তু হত্যা হচ্ছে না। এখন কথা হচ্ছে, আপনি বলবেন যে সংখ্যা কত, আপনি ঐকিক নিয়মে অঙ্কটা করেন না, 16 বছরের শাসন আর 16 মাসের শাসন, ঐকিক নিয়মে অঙ্কটা করেন, 16 বছর এই সরকার, তাহলে দেখেন কি অবস্থা দাঁড়ায়, দুর্নীতি কি দাঁড়ায়, মানে ভুয়া মামলা কি দাঁড়ায়, ভয়ের সংস্কৃতি কি দাঁড়ায়, আপনি ঐকিক নিয়মে অঙ্কটা করেন। ফলে দেখেন এগুলো কি বলবো। আচ্ছা, আপনি বললেন না যে কি সংবাদ মাধ্যম কেন 5ই আগস্টের পরে, তাই না? আপনি আজকে মবক্রেসি দূর করে ফেলেন, একদম দূর করে ফেলেন, আর আনিস আলমগীরদের মতো সাংবাদিককে সরকার গ্রেপ্তার করবে না এটা বলেন, দেখবেন মিডিয়ার চেহারা চেঞ্জ হয়ে যাবে। জাস্ট খালি বলেন যে মবক্রেসি থাকবে না, একদম মবক্রেসি থাকবে না, হ্যাঁ, এবং সরকার কোনো সাংবাদিককে গ্রেপ্তার করবে না, দেখেন মিডিয়া চেঞ্জ হয়ে যাবে। দেখেন গণমাধ্যম কি তাহলে মবের ভয় আছে এখন? অবশ্যই মবের ভয় থাকবে না, কেন না? এখানে শুধু ভয় না, দেখেন একটা মানুষকে কন্ট্রোল করতে গেলে না, মানে 2টা অস্ত্র ব্যবহার করতে হয়। প্রথমে তাকে লোভ দেখাইতে হয়, লোভে যদি কাজ না হয় তখন ভয় দেখাইতে হয়। এটা কিন্তু একদম চিরায়ত, এটা 2টা সিস্টেম আছে আর কি। তো এখন যেমন ধরেন যে আপনি যদি এটা বলেন যে কোনো সাংবাদিক কোনো তদবির করতে পারবে না, কোনো সাংবাদিক আপনার এই কি বলে যে সরকারের লোকজনদের কাছে ঘেঁষতে পারবে না, এবং কোনো সাংবাদিক ভয়ের সংস্কৃতির মধ্যে থাকবে না, কোনো মব থাকবে না, কিচ্ছু থাকবে না, দেখবেন মিডিয়ার চেহারা চেঞ্জ হয়ে গেছে, একদম চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন? সিচুয়েশনের মানে সাংবাদিকদের আমি দোষ দেই না, এটা একটা সিচুয়েশন, দে আর দ্য ভিকটিম অফ এ সিচুয়েশন। এমন পরিবেশই কোনোদিন পাবো আপনি, মানে গণমাধ্যম পাবে, আপনার এরকম আশা আছে? শুনেন, আমার তো দেখেন, আপনি তো এটিএন নিউজে তো আমি অনেকদিন ধরে টক শো করতেছি না, প্রায় 10-15 বছর ধরে। আমি তো বলতেছি যে এই রাষ্ট্র ভালো হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এইটা ইট ইজ এন এন্ডলেস ট্রেইল, এটা একটা কি বলে যে এটার কোনো শেষ পোস্ট নাই, হ্যাঁ, এটা চলবে। এই যে ধরনের নির্বাচন হচ্ছে না, নির্বাচন হবে হয়তো একটা, তাতে কিচ্ছু লাভ নাই, আচ্ছা, কিছু লাভ নাই, হ্যাঁ, এবং পরিস্থিতি হয়তো আরও জটিল। আপনি সোশ্যাল ডিনামিক্সটা দেখেন না কেন? এই যে আমি একটা পোস্ট দিছি যে আপনি যদি ভবিষ্যৎ সম্পর্কে মন্তব্য করতে চান তাহলে ইউ মাস্ট রিড ইউর পাস্ট, আপনার অতীতকে পড়তে হবে, তা না হলে কিন্তু ভবিষ্যৎ দেখতে পারবেন না। আমরা তো অতীত দেখি না, আমরা সবসময় উই লিভ ইন দ্য মোমেন্ট, মুহূর্তের মধ্যে বেঁচে থাকি। এই মুহূর্তে কি আমাদের যে একটা অতীত আছে, আমাদের যে একটা ভবিষ্যৎ আছে, এগুলি কেউ ভাবে না, অল লিভ ইন দ্য মোমেন্ট, মুহূর্তের মধ্যে সবাই বেঁচে আছি,
হ্যাঁ, এবং সোশ্যাল ডিনামিক্সটা আপনি দেখেন, আমাদের সোশ্যাল ডিনামিক্সের গ্রাফ কখনোই আপনার পজিটিভ না, সবসময় নিম্নমুখী। যত দিন যাচ্ছে তত অ্যাকিউট হচ্ছে সমস্যা। এটা তো সলভ হওয়ার কথা, তাই না? আরো জটিল হয়ে যাচ্ছে, তাই না? অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, নির্বাচনের কথা বলছিলাম, প্রথমে যেমন শুরুটা করেছিলাম যে এখন রাজনীতি যখন নির্বাচনমুখী হবার কথা, এখন আমরা নিরাপত্তা নিয়ে কথা বলি, এখন আমরা নিরাপহীনতার নিয়ে কথা বলি, আমরা সহিংসতা নিয়ে কথা বলছি। আসলে কোন পথে রাজনীতি, যদি নির্বাচনকে কেন্দ্র করেই বলি? শুধু অন্য বিষয় বলতে দরকার না, আমি নির্বাচনের ভিতরেই থাকি এখন। আপনি দেখেন, আমাদের কিন্তু এখন নির্বাচনী প্রচারণা থাকার কথা তুঙ্গে, যে সবাই নির্বাচনমুখী। 1, 2 নম্বর, প্রত্যেকটা দল তার নিজ নিজ ম্যানিফেস্টো দিতে থাকবে, আর কোনো কথা নেই, শুধু নিজ নিজ ম্যানিফেস্টো। হয়তো তারেক রহমান সাহেব আসলে ব্রড আকারে দিবেন, কিন্তু ওনার দলের তো প্রত্যেকের বলতে, আমি তো দেখি না আমার এলাকায় যে যাচ্ছে দিচ্ছে, এবং প্রত্যেকে প্রার্থী নিজেরই প্রশ্ন, নির্বাচন হবে তো? আচ্ছা, এই প্রশ্নটা কেন আসবে? একদিকে সরকার যখন বলছে যে কোনো শর্তে নির্বাচন হবে, নির্বাচনকে বাধা দেওয়ার কেউ নাই, ঠিক তখন আমরা উল্টা দিকটা এসে বলতেছি নির্বাচন হবে তো। মানে এই প্রশ্নটা 1 নম্বর। 2 নম্বর, হাদিকে যখন গুলি করা হইলো তখন সিইসি বলল এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এইগুলো আগেও হয়েছে, অথচ সে পতাকা অর্ধনির্মিত ছিল রাষ্ট্রীয়, তাই ঘটনাটা বিচ্ছিন্ন না? তো এই সিইসি যখন ইমেচিউর কথাবার্তা বল, পাশাপাশি সিইসি আবার এটাও বলছেন উনি ব্লেম নিতে রাজি না, এই সম্প্রতি আজকে বোধহয় বলছে। তার মানে কি, উনি নিজেই তো নির্বাচন করতে পারবেন বলে সরে যাওয়ার এভরি পসিবিলিটি একটা সাউন্ড দিয়ে রাখলো বাজারে। পাশাপাশি আপনি যদি দেখেন যে আপনি পুরনো অস্ত্র, যে অস্ত্র লুট হয়েছে, পুলিশের অস্ত্র, এবং যে পরিমাণ অস্ত্র অবৈধ আছে আমরা টের পাই, গত 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার হয়েছে বলে আমাদের জানা নাই। তার পাশাপাশি সরকার আবার নিরাপত্তা দিতেছে প্রার্থীদেরকে। তার মানে কি, এটা এনশিওর করে যে আপনার প্রশাসনিক অবস্থাটা কি, নিরাপত্তাহীনতায় কি পরিমাণ আছে। তো সব কিছু যদি আপনি মিলান, নির্বাচনের পরিবেশ নাই, একদিকে সেটা যেভাবে এস্টাবলিশড হয়েছে, আবার নির্বাচন ঠেকানো যাবে না এটা বলা হচ্ছে। তবে এর পরেও যদি নির্বাচন হয়, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি বাংলাদেশের ইতিহাসে এটা জঘন্যতম নির্বাচন হবে, এবং সেটা হবে রক্তাক্ত নির্বাচন। এবং এই নির্বাচনের মাধ্যমে যারা টেক ওভার করবেন, টেক ওভার করার পরে টের পাবেন যে তখন হয়তো বলবেন এই ক্ষমতা নেওয়ার আগেই ভালো ছিলাম। জি, মাহবুব কামাল। না, সবচেয়ে বড় বিপদটা কোথায়, আমি ভালো কিছু দেখি না, এটা আমি বলতেছি, অনেকদিন থেকে বলতেছি। সবচেয়ে বড় বিপদটা কোথায় জানেন? একটা ছোট ঘটনা বলে নেই। এক বিদেশি আসছে বাংলাদেশে, তো দেখে একটা মিটিংয়ে এক বক্তা বক্তৃতা করতেছে, তো সে তো লাফায় লাফায় চিৎকার করে করে বলতেছে আর কি। তো এই বিদেশি তো এই দৃশ্য কখনো দেখে নাই, কী ব্যাপার, লোকটা এরকম করতেছে কেন? তো পাশের লোকরা জিজ্ঞেস করছে, ভাই হোয়াই ইজ ই সো অ্যাংরি, এই লোকটা এত ক্রুদ্ধ কেন? ইজ ইন এ থ্রেট অফ বিং মার্ডার্ড, তাকে কি কেউ হত্যার হুমকি দিছে নাকি? দেখেন, রাজনৈতিক নেতা বক্তৃতা দিচ্ছে আর ওই বিদেশি ভাবতেছে তাকে কেউ হত্যার হুমকি দিছে, এই জন্য সে এত ক্ষেপে গেছে। প্রবলেমটা তো ওই জায়গায়। আমাদের দেখেন, মানে হিউম্যান পলিউশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমরা তো আগে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, এনভায়রনমেন্টাল পলিউশন, এখন মানুষ দূষিত হয়ে যাচ্ছে, মানুষ বেপরোয়া হয়ে যাচ্ছে, মানুষ দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ছে, এবং মানুষের মধ্যে ইনস্যানিটির উপাদান ধীরে ধীরে শক্ত হচ্ছে, উন্মাদনার। তো এই মানুষ নিয়ে, সবাইকে বলছি না, মানে সাইটেবল অ্যামাউন্ট অফ সাইজ অফ পপুলেশন, সবাই নিশ্চয়ই নয়, তো 20% লোকের মধ্যে যদি ইনস্যানিটি থাকে, উন্মাদনা থাকে, হ্যাঁ, তাইলে, এবং উন্মাদনা কিন্তু এটা কিন্তু সংক্রামক ব্যাধি, এটা ইনফেকশাস, হ্যাঁ, এবং এপিডেমিক এটা। তো যেহেতু উন্মাদনার একটা চর্চা হচ্ছে, উন্মাদনার একটা চাষ হচ্ছে, হ্যাঁ, তো এগুলি ধীরে 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 মানুষকে পলিউটেড করে ফেলবে, হ্যাঁ, করে ফেলবে, এবং এই বিপত্তি এই জায়গায়। তো ফলে আমি একটা শব্দ খুব ব্যবহার করি, অনেকে ভাববে যে আমি এত রিপিট করি কেন। আমি শব্দটা হচ্ছে কমফোর্টেবল ইলিউশন। আমরা যারা কমফোর্টেবল ইলিউশনে ভুগতেছি, একটা আরামদায়ক মরিচিকা, হ্যাঁ ভালো কিছু হবে, তারেক রহমান আসতেছে, এইটা সেইটা নির্বাচন, ইট ইজ ইলিউশন। এই ইলিউশন ভঙ্গ হতে বাধ্য, কারণ যেখানে আমরা সবাই চাই, এটা তো সুরের একটা হচ্ছে বাস্তবতা, আর একটা আমি কি চাই। আমি চাই যে সমাজটা ভালো হোক, তার মানে আমি যে বলতেছি যে কমফোর্টেবল, তার মানে কি আমি নেগেটিভ না, আমি চাচ্ছি দেশটা ভালো হোক, কিন্তু ভালো হবে না, ইটস ইলিউশন। এবং আমাদের এন্টায়ার পপুলেশনের একটা বিগ পোর্শন ইনস্যানিটিতে ভুগতেছে, এবং ইনস্যানিটি হচ্ছে ইনফেকশাস, এটা এপিডেমিক, এইটা ছড়াবে। হ্যাঁ, এটাকে কন্ট্রোল করা
তারেক রহমানের পক্ষে সম্ভব না। সুতরাং আমি ভালো কিছু দেখি না, যদি হয় অল দ্য বেস্ট।